আজকে আমরা পড়ব দশম শ্রেণীর কারক ও অকারক সম্পর্ক। এই চ্যাপ্টারটি পড়ার সময় আমরা এর আগের ভিডিওতে কারক কাকে বলে আর বিভক্তি কি, নির্দেশক কি, অনুসর্গ কি, অনুসর্গের গঠনগত শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং কারক সম্পর্ক নির্ণয় বিভক্তি অনুসর্গের ভূমিকা কি সেই নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে চলে আসছি বিভিন্ন প্রকারের কারক। দেখা যাক যে কারক আমরা পড়েছি, কারক মানেই কি আমরা বলেছি ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নামপদ, ক্রিয়াটা থাকবেই কারকে। তাহলে বিভিন্ন প্রকারের কারক কিভাবে হয় বলছে, দেখো, ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই হলো কারক। এটা আমরা আগেই জেনেছি যে ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক অর্থাৎ বিশেষ্য আর সর্বনাম পদের সম্পর্কই হচ্ছে কারক। এই সম্পর্কের প্রকারভেদ এবং গঠনগত রূপ বৈচিত্র্য বিচার করলে আধুনিক বাংলায় মোট 6টি কারক সম্পর্ক পাওয়া যায়। তার মানে এই যে ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্কের বিচারে আমরা 6 প্রকার কারক দেখতে পাবো। কার সঙ্গে? ক্রিয়ার সঙ্গে নামপদের এর যে সম্পর্ক, সেই সম্পর্কের যে প্রকারভেদ সেটা 6টা, প্রধানত 6টা। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এই 6 প্রকারের কারক রয়েছে। প্রথমেই আলোচনার বিষয় হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বলতে কি বোঝায়? এই কর্তৃ কথাটা খেয়াল রাখলেই কারকের ব্যাখ্যা হয়ে যাবে। কেমন? বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা। তার মানে একটা বাক্য যখন তোমাদের দেওয়া হবে, তার মধ্যে যখন কারক নির্ণয় করতে দেওয়া হবে, তোমরা প্রথমে দেখবে ক্রিয়াটা কোথায় আছে। এটা আমি আগেই শিখিয়েছি চার্টের মধ্যে প্রথমে কিভাবে ক্রিয়াটাকে বার করে নিতে হবে, ক্রিয়া কোথায় আছে। তারপরে দেখবে যে ক্রিয়াটা কে করছে। ক্রিয়া মানে কি? কাজ। কাজটা কে করছে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে বাক্যের মধ্যে কে কাজটা করছে, উত্তর যেটা পাওয়া যাবে সেই হচ্ছে কর্তা। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক তাকেই বলা হয় কর্তৃ সম্পর্ক এবং সেটারই কর্তৃকারক হয়। যেমন শচীন ব্যাট করছে। ব্যাট করছে, এটা হচ্ছে কাজ। কে করছে? শচীন। উত্তর পাচ্ছি শচীন। তাহলে শচীনের সঙ্গে ব্যাট করছে এই এর যে সম্পর্ক, সেখানে কর্তা আর ক্রিয়া এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা হচ্ছে কর্তৃ সম্পর্ক। তাই এখানে শচীন এই পদটার কর্তৃকারক হয়েছে। তোমাদের এমনও বলতে পারে, একটা বাক্য দিয়ে দিল এবং বলা হলো যে এখানে যার কারক হবে সেই পদটা বের করে কি কারক হবে তা নির্ণয় করো। ধরো তোমাদের এখানে যেরকম শচীনটা কালো করে দেওয়া আছে, এটা না করে সবগুলো একরকম অক্ষর দিয়ে দেওয়া হলো। শচীন ব্যাট করছে। এবার তোমাকে প্রথমে খুঁজে বার করে নিতে হবে যে ক্রিয়াটা কোথায়। না, করছে, ব্যাট করছে। তো সেখানে কে, এবার হচ্ছে কে করছে? না, শচীন। শচীন ব্যাট করছে। তাহলে এই যে কর্তা, এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে একটা সম্পর্ক তৈরি হলো, কর্তৃ সম্পর্ক, একেই বলা হচ্ছে কর্তৃকারক। মানে শচীনের কর্তৃকারক হবে, যে কাজটা করছে সেটাই হচ্ছে কর্তৃকারক। এইবারে এই বিষয়ে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এবারে চলে আসছি যে বিভিন্ন প্রকারের কর্তা। বিভিন্ন প্রকারের কর্তা, এই কর্তার আবার প্রকারভেদ হয়। কিরকম? যে প্রকারভেদগুলো আছে বিশেষভাবে মনে রাখতে হবে যে কর্তৃকারকে শূন্য,
কে, রে, এর, র, তে, অন্তস্থ এ বিভক্তি ব্যবহৃত হয়। তাহলে এই যে কর্তা রয়েছে, এই কর্তৃকারক হচ্ছে কর্তার জন্য, এই কর্তৃকারকে এই বিভক্তিগুলো ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখতে হবে। শূন্য, কে, রে, এর, র, তে, অন্তস্থ এ এই বিভক্তি চিহ্নগুলো জুড়ে থাকে। এইবার দেখা যাক বিভিন্ন প্রকারের কর্তা কি কি আছে। এটা একটু প্রয়োজনীয়, না হলে তোমাদের এমন অনেক সময় এমন বাক্য দেওয়া থাকে যে বাক্যের মধ্যে কর্তা কোনটা সেটা বুঝতেই পারা যায় না, যার ফলে কর্তৃকারক নির্ণয় করতে অসুবিধা হয়। তাই বিভিন্ন প্রকারের যে কর্তা রয়েছে সেই কর্তাগুলো কিভাবে থাকে, তবে তোমরা কর্তৃকারককে খুঁজে বার করতে পারবে এবং কারক নির্ণয় করে বিভক্তি নির্ণয় করতে পারবে। যদি এই কর্তাগুলোকে না চেনো তাহলে পরে কর্তৃকারক তোমরা খুঁজে বার করতে পারবে না। 1 নম্বর, প্রযোজক কর্তা। প্রযোজক, তোমরা এই প্রযোজক কথাটা হয়তো টেলিভিশনে দেখে থাকবে। সিনেমার ক্ষেত্রে, সিরিয়ালের ক্ষেত্রে প্রযোজক কথাটা থাকে। প্রযোজক হচ্ছেন অমুক ব্যক্তি, কোনো একজন ব্যক্তির নাম দেওয়া থাকে। তো সে কি করে, যিনি প্রযোজক থাকেন তাকে কি আমরা দেখতে পাই? তাকে আমরা দেখতে পাই না। তিনি আড়ালে থেকে কাজটা বা তার যে চলচ্চিত্র সেটাকে প্রযোজনা করেন, তাহলে তাকে দেখা যায় না। তাহলে প্রযোজককে যিনি আড়ালে থেকে অন্যদের দিয়ে কাজটা করাচ্ছেন। প্রযোজককে আমরা চলচ্চিত্রে দেখতে পাই না, তিনি আড়ালে থাকেন, তিনি অন্যকে দিয়ে, যারা আর্টিস্ট, যারা অভিনেতা অভিনেত্রী, তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেন। ঠিক একইভাবে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে প্রযোজক কর্তা। শুধু একটা শব্দ থেকে তোমরা কিন্তু দুটো সংজ্ঞা পেয়ে যাবে, অর্থাৎ বুঝতে কোনো অসুবিধা হবে না। শুধু প্রযোজক কথাটা মনে রেখে তোমরা যদি চলচ্চিত্রের প্রযোজক এই কথাটা মাথায় রাখো, তাহলে চলচ্চিত্রের প্রযোজক কী করেন? তিনি আড়ালে থাকেন, তিনি নিজে সামনে আসেন না, তিনি আড়ালে থেকে অন্যকে দিয়ে কাজটা করান। মানে তিনি নিজে কখনো অভিনয় না করে তিনি অন্যদেরকে সেই কাজেতে কিভাবে পরিচালনা করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা যাদেরকে দেখতে পাই তারা অভিনেতা অভিনেত্রী, তারা কাজটা করছেন, কিন্তু কাজটা করাচ্ছে কে? যিনি আড়ালে আছেন তাকে আমরা বলি প্রযোজক। ঠিক একরকম কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে প্রযোজক কর্তা। কীরকম? মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে মা তিনি শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে মা শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, ভাত খাওয়ানোর কাজটা। মা নিজে খাচ্ছেন না, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাই মা এখানে হচ্ছে প্রযোজক কর্তা। শিক্ষক ছাত্রটিকে রচনা লেখাচ্ছেন, শিক্ষক নিজে লিখছেন না, ছাত্রটিকে দিয়ে রচনা লেখাচ্ছেন, তাই শিক্ষক এখানে প্রযোজক কর্তা। যে মুহূর্তে প্রযোজক কর্তাকে আমরা চিনে ফেললাম, ঠিক উল্টো দিকে যে রয়েছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা বা প্রকৃত কর্তা। মানে প্রকৃত মানে কি? আসল যে কর্তা কাজটা করছে। বললাম যে চলচ্চিত্রে যিনি প্রযোজক থাকেন তিনি অভিনেতা অভিনেত্রীদের দিয়ে কাজটা করিয়ে নেন, অর্থাৎ আসল কাজটা করছে কে? প্রকৃত কর্তাকে, না সেই অভিনেতা বা অভিনেত্রী। তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। এই আগের বাক্য থেকে উদাহরণ টেনে নিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে। কিরকম? মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে মা শিশুকে দিয়ে কাজটা করাচ্ছেন, তাই শিশুকে হয়ে গেল এখানে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রটিকে রচনা লেখাচ্ছেন, শিক্ষক নিজে করছেন না, কাকে দিয়ে করাচ্ছেন? ছাত্রটিকে দিয়ে, তাই শিক্ষক এখানে আমরা আগেই জেনেছি প্রযোজক কর্তা, তাহলে ছাত্র হয়ে গেল প্রযোজ্য কর্তা। অর্থাৎ প্রযোজকের দ্বারা যে কাজটা সম্পন্ন করছে, মানে প্রকৃত কর্তা প্রকৃত যে কাজটা করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা বা প্রকৃত কর্তা। এরপর 3 নম্বর হচ্ছে সমধাতুজ কর্তা। খুব আসে এটা, প্রযোজক প্রযোজ্য এই দুটো ভীষণ আসে।
সমধাতুজ কর্তাও খুব আসে। বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন, সেই ধাতু থেকে উৎপন্ন কোনো বিশেষ্য পদ যদি ওই ক্রিয়ার কর্তা হয়, তাহলে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। এই যে সমধাতুজ, এই কথাটা তোমাদের অনেক সময় কাকে বলে সংজ্ঞা দিতে পারে। তো সমধাতুজ তার মানে কি, একই ধাতু থেকে আসা। সমধাতুজ মানে একই ধাতু থেকে আসা। কি কি আসবে? যখনই আমরা কারকে ঢুকবো তখনই ক্রিয়া তো অবশ্যই আসবে। তাহলে ক্রিয়াটা যে ধাতু থেকে আসছে সেই ধাতু থেকেই কর্তাটাও আসবে। আবার বলি, সমধাতুজ মানে একই ধাতু থেকে আসা। একই ধাতু থেকে আসা তাকে আমরা বলছি সমধাতুজ। এবার সমধাতুজ কে না কর্তা। তাহলে আরেকজনকে, যে ক্রিয়া, আমরা জানি কারক মানেই হচ্ছে ক্রিয়া। ক্রিয়া যে ধাতু থেকে এসছে, কর্তাও সেই ধাতু থেকে আসবে। তাহলে বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন, সেই ধাতু থেকে উৎপন্ন কোনো বিশেষ্য পদ যদি ওই ক্রিয়ার কর্তা হয়, তাহলে তাকে বলা হবে সমধাতুজ কর্তা। হলো। এবার মেলা মানুষকে মিলিয়ে দেয়। কে কে মেলায় মানুষকে? না মেলা। মিলিয়ে দেয়, মিলিয়ে দেয় এইটা হচ্ছে ক্রিয়া। কি করে? মিলিয়ে দেয়, এটা হচ্ছে ক্রিয়া। কে মিলিয়ে দেয়? না মেলা। এখানে মেলাটা হচ্ছে কর্তা আর মিলিয়ে দেয় এটা হচ্ছে ক্রিয়া। তাহলে কোথা থেকে এসছে? মিল ধাতু থেকে। এই বাক্যে, প্রথম বাক্যে মেলা ও মিলিয়ে উভয়ই মিল ধাতু থেকে সৃষ্টি হয়েছে। মিল এই ধাতু থেকে মিলিয়ে, আর মেলা। কে মিলিয়ে দেয়? মেলা মিলিয়ে দেয়। তাহলে মিলিয়ে দেয় এটা হচ্ছে ক্রিয়া, আর মেলা হচ্ছে কর্তা, যেটা বা বিশেষ্য পদ, যেটা একই ধাতু থেকে আসা। যে ধাতু থেকে ক্রিয়া এসছে, মিল ধাতু থেকে, সেই ধাতু থেকে মেলা এসছে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। বাজনা বাজি, বাজি হচ্ছে এখানে ক্রিয়া। কে বেজে উঠল? না বাজনা। তো এখানে বাজনা এবং বাজি এই দুটোই হচ্ছে কর্তা। এই বাজনা হচ্ছে কর্তা আর বাজি হচ্ছে ক্রিয়া। এই বাজনা কর্তা আর বাজি ক্রিয়া দুটোই একই ধাতু থেকে আসা, একই ধাতু থেকে উৎপন্ন বাজনা আর বাজি। বাজনা হচ্ছে এখানে কর্তা আর বাজি হচ্ছে এখানে ক্রিয়া। যেহেতু ক্রিয়া আর কর্তা দুটো একই ধাতু থেকে এসছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে সমধাতুজ। সমধাতুজ। আর বাজনাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। এরপরে চলে আসছি 4 নম্বর, নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কি? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। এটা খুব আসে, ভীষণভাবে পরিচিত, আমরা এটা প্রায় পাই আর কি প্রশ্নের ক্ষেত্রে। অর্থাৎ এই 4টেই ভেরি ইম্পর্টেন্ট: প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা। তাহলে নিরপেক্ষ কর্তা এখানে বলছে একটা বাক্য থাকবে, বাক্যে একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া। তাহলে একই বাক্যে দুটো ক্রিয়া পাবো, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। যদি সমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা হয় এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা হয়, তাহলে পরে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। কেমন? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে একটা বাক্যে দুটো কর্তা, একটা
একটা সমাপিকা ক্রিয়ার কর্তা, একটা অসমাপিকা ক্রিয়ার কর্তা। এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। কিরকম? অরুণ পাশ করলে মা মিষ্টি খাওয়াবে, সূর্য উঠলে অন্ধকার দূর হবে। প্রথম বাক্যে পাশ করলে এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়ার কর্তা হচ্ছে অরুণ। পাশ করলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর তার কর্তা হচ্ছে অরুণ। এই অরুণ হচ্ছে নিরপেক্ষ কর্তা। আর মা মিষ্টি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এর যে কর্তা তিনি হলেন মা। তো এখানে নিরপেক্ষ হয়ে যাচ্ছে কে? অরুণ। মানে আসল কাজ হচ্ছে মিষ্টি খাওয়ানো, তো সেই ব্যাপারটা করছেন কে? মা। আর অরুণ পাশ করলে, শর্তটা আছে কি অরুণ পাশ করলে মা মিষ্টি খাওয়াবে। তাহলে দুটো আমরা এখানে ক্রিয়া পাচ্ছি, পাশ করলে মিষ্টি খাওয়াবে, দুটো। যেহেতু দুটো ক্রিয়া এবং এখানে অরুণ হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাই এটাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। তাহলে তোমাদের যদি এরকম কোনো বাক্য দেওয়া হয় যেটার মধ্যে দেখতে পাচ্ছ যে দুটো ক্রিয়া রয়েছে, ক্রিয়াগুলো খুঁজে বার করে নেবে। করলে, খাওয়াবে, যখন এরকম দুটো ক্রিয়া পাবে তখন দেখে নেবে কোন ক্রিয়ার কোন কর্তা আছে। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলবে নিরপেক্ষ কর্তা। সূর্য উঠলে অন্ধকার দূর হবে। এখানে উঠলে, সূর্য উঠলে, সূর্য হচ্ছে এখানে কর্তা, উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অন্ধকার দূর হবে, দূর হবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কে দূর হবে? না অন্ধকার। তো সূর্য উঠলে, এখানে অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে, তাই উঠলে কর্তা হচ্ছে সূর্য, তাই সূর্য এখানে হয়ে গেল নিরপেক্ষ কর্তা। এবার চলে আসছি উহ্য কর্তা। যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকে কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে অনুমান করা সম্ভব হয়, তখন তাকে বলা হয় উহ্য কর্তা। যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকে, তার মানে কি কর্তার উল্লেখ থাকে না, দেখতে পাওয়া যায় না, আড়ালে থাকে, উহ্য থাকে, কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে, কিন্তু ক্রিয়াপদ আমরা তো দেখব, কারক মানে ক্রিয়াকে দেখব, তো সেখানে ক্রিয়াপদের রূপ দেখলেই সেই অনুসারে কর্তাকে অনুমান করা সম্ভব হবে। মানে কর্তাটা কেমন বা কর্তাটা কে সেটা বোঝা যায় ক্রিয়ার রূপ দেখে, তখন তাকে বলা হয় উহ্য কর্তা। মানে যে কর্তাটা উহ্য আছে। কিরকম? সবার নজর এড়িয়ে কখন যে চলে গেলে, কখন যে চলে গেলে, কে? তুমি চলে গেলে। এই ক্রিয়াটাকে দেখে চলে গেলে, এইটা দেখে আমরা ধরে নিতে পারি তুমিটা উহ্য আছে। তুমি সবার নজর এড়িয়ে কখন যে চলে গেলে, তাহলে এই তুমিটা এখানে উহ্য রয়েছে। এই চলে গেলে থেকে আমরা ধরে নিতে পারি তুমিটা সামনে আছে, তাই এটা উহ্য কর্তা হলো তুমি। মানে ক্রিয়ার চেহারা দেখে আমরা যদি কর্তাকে চিনে নিতে পারি, কর্তা প্রকাশ্যে না থাকে, তাহলে পরে কর্তা যদি উহ্য থাকে তাহলে ক্রিয়াপদের রূপ অনুসারে কর্তাকে অনুমান করা হয়, তখন তাকে বলা হচ্ছে উহ্য কর্তা। 6 নম্বর হচ্ছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা, অনুক্ত কর্তা কি? কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে, কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। এসব ক্ষেত্রে কর্তা প্রধানভাবে উক্ত হয় না। একটু খেয়াল রাখতে হবে, বাচ্য তোমরা এখানে পরের দিকে পড়বে, শেষের দিকে, কিন্তু এখন আপাতত জেনে রাখো কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলে। দুটো বাচ্য তোমাদের পড়ানো হবে, তোমাদেরই পাঠ্যে আছে। তো এখন আপাতত শুধু জেনে রাখো যে কর্মবাচ্যে এবং ভাববাচ্যে, কর্মবাচ্য অথবা ভাববাচ্যে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। যেমন মহাশয়ের নিবাস কোথায়, তো সেখানে এটা আছে ভাববাচ্যে। এখানে এই যে বলেছে দেখো, বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলে। মহাশয়ের, মহাশয়ের
এখানে মহাশয় যুক্ত এর, এ র, এর উন্তস্তটা কিন্তু আছে, এখানে উন্তস্তয় এক আর র করে দেবে না, এখানে মহাশয় হচ্ছে মূল কথাটা, আর জুড়েছে এ র এর, এইখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। আবার এটা হচ্ছে ভাববাচ্যে আছে, তোমার দ্বারা এ কাজ হবে না, তোমার দ্বারা, এখানে এটা দ্বারা হচ্ছে আমরা জানি অনুসর্গ, কার সঙ্গে জুড়ে আছে, তোমার সঙ্গে, এই তোমার, তোমার দ্বারা, তো তোমার এর সঙ্গে জুড়ে আছে, সেই জন্য এখানে বলা হচ্ছে কি এই তোমারটা হচ্ছে অনুক্ত কর্তা। এই ভাববাচ্য আর কর্মবাচ্যে যখন বিভক্তি বা অনুসর্গ যুক্ত থাকে তখন তাকে বলা হয় অনুক্ত কর্তা। নেক্সট 7 নম্বর হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা, বাক্যে যে ক্রিয়া 2 বা ততোধিক কর্তা যদি একে অন্যের বিরোধিতা করে বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে তাহলে সেই ক্রিয়ার কর্তাদের বলা হয় ব্যতিহার কর্তা। কিরকম? এটাও খুব আসে, বাক্যে যে ক্রিয়া 2 বা ততোধিক কর্তা যদি একে অন্যের বিরোধিতা করে, অর্থাৎ একই বাক্যে ক্রিয়া খুঁজে নিয়ে যদি তোমরা দেখো যে দুজন কর্তা পরস্পরের সঙ্গে বিরোধিতা করছে বা প্রতিযোগিতা করছে, হয় বিরোধিতা করছে অথবা প্রতিযোগিতা করছে, তাহলে সেই ক্রিয়ার কর্তাদের মানে কিন্তু দুই কর্তাকেই বলা হবে ব্যতিহার কর্তা। পরস্পরের বিরোধিতা বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হলে সেই ক্রিয়ার কর্তাদের বলা হবে ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায়, এর মধ্যে যেন পরস্পরের একটা প্রতিযোগিতা রয়েছে। সাপে বেজিতে লড়াই লেগেছে, সাপে বেজিতে, এই দুজন করে কর্তা আমরা দেখতে পাচ্ছি, এ পরস্পরের বিরোধিতা, সাপে বেজিতে লড়াই লেগেছে। এরপরে চলে আসছি সহযোগী কর্তা। যে কোনো বাক্যে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব পরিস্ফুট হলে কর্তা দুটিকে বলা হয় সহযোগী কর্তা। 8 নম্বর পয়েন্ট কি সহযোগী কর্তা? বলছে যে কোনো বাক্যে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব ফুটে উঠলে বা পরিস্ফুট হলে, সহযোগিতা, ওখানে আমরা দেখছিলাম ব্যতিহার কর্তায় পরস্পরের মধ্যে বিরোধিতা বা প্রতিযোগিতা, আর সহযোগী হচ্ছে সহযোগিতার ভাব, সহযোগী বলছে, তাহলে পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব ফুটে উঠলে সেই কর্তা দুটিকে বলা হয় সহযোগী কর্তা। তাহলে সহযোগী আর ব্যতিহার যেন পরস্পরের একটা বিপরীত চরিত্র, যেরকম আমরা পেলাম আগে প্রযোজক আর প্রযোজ্য, ঠিক তেমনই ব্যতিহার আর সহযোগী, হ্যাঁ, ঠিক বিপরীত ক্যারেক্টারের। ব্যতিহারের ক্ষেত্রে কর্তার মধ্যে বিরোধিতা বা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, আর সহযোগী কর্তার ক্ষেত্রে পরস্পর দুটো কর্তার সহযোগী, যেরকম বাবা মা একসঙ্গে বাজার করছেন, অর্থাৎ বাবা এবং মা পরস্পরের সহযোগী। এখানে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতে পরস্পরের সঙ্গে যেন সহযোগিতা ভাব, মানে সহযোগিতা করে, তো সে অর্থে এখানে বাঘে গরুতে হচ্ছে সহযোগী কর্তা। বাঘে গরুতেটা খুব আসে। একটা ব্যাপার একটু মনে রাখবে, ব্যতিহার কর্তারা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় মেতে ওঠে, কিন্তু সহযোগী কর্তারা পরস্পরকে সহযোগিতা করে, যে কথাটা আমি বললাম। এবার চলে আসছে 9 নম্বর সাধন কর্তা। সাধন কর্তা, যখন যন্ত্র, উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয় তখন সেই কর্তাকে বলা হয় সাধন কর্তা। এটা খুব পাবে, উদাহরণে খুব পাবে যে অনেক সময় এইটা ভুল হয়, মানে করণ কারকের সঙ্গে গন্ডগোল হয়ে যায় ভীষণভাবে, হ্যাঁ, করণ কারকের ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায়, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। যখন যন্ত্র, উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, কারণ কর্তৃকারকটা অনেক সময় দেখে ভুল করে করণ কারক বলে, একটু খেয়াল রেখে জিনিসটা ব্যাখ্যা করতে হবে। যখন পড়বে তখন নিজেরা এগুলো করতে করতে কিছুটা প্র্যাকটিস, হ্যাঁ। তো যখন যন্ত্র, উপায় বা উপকরণ কর্তা হিসেবে ব্যবহার হয় তখন সেই কর্তাকে বলা হয় সাধন কর্তা, মানে যেটা
কাজটাকে সাধন করছে সেই হচ্ছে কর্তা। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, তো ঢেকিটা এখানে কাজ সাধন করছে। ধান ভাঙছে কে? না ঢেকি, এখানে এটাই কর্তা। তবে তোমাদেরকে শুধুমাত্র কর্তাকে চিনে কর্তৃকারকটা বার করতে হবে। কি কর্তা, সাধন কর্তা না সহযোগী কর্তা না ব্যতিহার কর্তা, কোথাও বলতে হয় না, খালি কারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এইগুলোকেই তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাই কর্তৃকারকের ক্ষেত্রে কর্তা নির্ণয় যে করবে, সেই কর্তার নির্ণয়ের সময় কি কর্তা সেটা বলার কিন্তু দরকার নেই, শুধু জেনে রাখা, তবেই নিজে এগুলো বার করতে পারবে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। এই যে সারেঙ্গি, এইটা হচ্ছে যন্ত্র বা উপায় বা উপকরণ, সারেঙ্গিটা বাজছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে উপায় বা উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে, এটা সাধন কর্তা। 10 নম্বর হচ্ছে বাক্যাংশ কর্তা। সমাপিকা ক্রিয়াবিহীন একটি অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ যদি কোনো বাক্যে কর্তার কাজ করে তবে তাকে বলা হয় বাক্যাংশ কর্তা। সমাপিকা ক্রিয়াবিহীন একটি অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ, তার মানে সমাপিকা ক্রিয়া নেই, একটি অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ, তার মানে একটা অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ থাকবে, একটা বাক্যাংশ মানে তারা জুড়েই থাকবে পরস্পরের সঙ্গে, মানে একটা শব্দকেও বাদ দিলে চলবে না সেই বাক্যাংশ থেকে। তো যদি কোনো বাক্যে কর্তার কাজ করে, বাক্যাংশটাই বাক্যে কর্তার কাজ করবে, তবে তাকে বলা হয় বাক্যাংশ কর্তা, তাহলে পরে তাকে বলা হবে বাক্যাংশ কর্তা। যেমন ধরো বসে আঁকো প্রতিযোগিতা, এরকম তোমরা দেখতে পাও, তো কিরকম বলছে দেখো এখানে একটা উদাহরণ। জীবনে সৎপথে চলা অসম্ভব নয়, পরের মাথায় কাঁঠাল ভাঙা ভালো কাজ নয়। তো এই যে জীবনে সৎপথে চলা অসম্ভব নয়, এই জীবনে সৎপথে চলা এইটা হচ্ছে একটা বাক্যাংশ। অসম্ভব নয়, কি অসম্ভব নয় আমি প্রশ্ন করব, অসম্ভব নয়টা কি? তো সেখানে একটা বাক্য পুরো চলে আসছে, না জীবনে সৎপথে চলা, এইটা হচ্ছে বাক্যাংশ কর্তা। পরের মাথায় কাঁঠাল ভাঙা ভালো কাজ নয়, ভালো কাজ কোনটা নয়? পরের মাথায় কাঁঠাল ভাঙা, এটা হচ্ছে বাক্যাংশ কর্তা, মানে পুরো বাক্য আকারে যেটা দেখতে পাওয়া যাবে, কোনো একটা শব্দ বাদ দিলে হবে না। যখনই দেখবে এরকম পরের মাথায় কাঁঠাল ভাঙা একসাথে কথাটা আসছে, জীবনে সৎপথে চলা কথাটা একসঙ্গে আসছে, কোনো একটা শব্দকে বাদ দেওয়া যাচ্ছে না, তার মানে এখানে বাক্যাংশ কর্তা রয়েছে। এরপরে আসছে উপবাক্যীয় কর্তা। উপবাক্যীয় কর্তা সেটা কি? কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই কর্তারূপী বাক্যটিকে উপবাক্যীয় কর্তা বলা হয়। বলছে কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা, একটা বাক্য আরেকটা বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হলে তাহলে ওই কর্তারূপী বাক্যটিকে উপবাক্যীয় কর্তা বলে। কিরকম একটা উদাহরণ নিয়ে দেখা যাক। গরুতে ঘাস খায় কে না জানে, এখানে বলছে কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয়, কে না জানে, এর আগে যে কথাটা পাচ্ছি গরুতে ঘাস খায়, কে না জানে কি, সেটা কি না গরুতে ঘাস খাওয়ার ঘটনা কে না জানে। তো এই কর্তারূপী যে বাক্য এইটাকে বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা। তাহলে দেখো বাক্যাংশ কর্তা সেখানে একটা অংশ আকারে পাচ্ছ, আবার উপবাক্যীয়তে থাকছে কি কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে, কে না জানে, জানাটা কি কি জানে না গরুতে ঘাস খায়, কে না জানে মানে সবাই জানে, তাহলে জানাটা হচ্ছে বিষয়। তো কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয়, এই যে জানে এর কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে কর্তারূপী বাক্য, এই যে কর্তারূপী বাক্য গরুতে ঘাস খায়, এটাকে বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা। এরপরে চলে আসছি আলংকারিক কর্তা। কোনো
অচেতন বস্তুকে চেতনা আরোপ করলে সেটি অনেক সময় ক্রিয়া সম্পাদন করে বাক্যের কর্তা হয়ে উঠতে পারে, আর তখন তাকে বলা হয় আলংকারিক কর্তা। কোনো অচেতন বস্তুতে চেতনা আরোপ করলে, অর্থাৎ যেটা অচেতন বস্তু যার মধ্যে কোনো চেতনা নেই, কিন্তু যদি তার উপর চেতনা আরোপ করা হয় তাহলে অনেক সময় ক্রিয়া সম্পাদন করে বাক্যের কর্তা হয়ে উঠতে পারে। সেইটা যেটা অচেতন বস্তু, সেটাকে বলা হচ্ছে তখন আলংকারিক কর্তা। যেমন মুক্ত বেণী পিঠের পরে লোটে। মুক্ত বেণী মানে খোলা চুল, খোলা চুল পিঠের ওপর ছড়িয়ে আছে। লোটে মানে পিঠের উপর পড়ে রয়েছে বা ছড়িয়ে আছে। তো মুক্ত বেণী কি? তাকে চুল, চুল থেকে বেনুনি, তো সেই মুক্ত বেণী মানে খোলা চুল, সে তো নিজে নিজে পড়তে পারে না, তাকে চুলটা খুলে দিলে তবেই সে পিঠের ওপর পড়ে থাকে। তো এখানে এটা অচেতন বস্তু, কিন্তু বলার যে প্রক্রিয়া তাতে মনে হচ্ছে যেন মুক্ত বেণীতে চেতনা আরোপ করা হয়েছে, সে যেন নিজে নিজেই পিঠের উপর লুটিয়ে আছে। তো এটা অচেতন বস্তু মুক্ত বেণী, কিন্তু কল্পনায় সচেতন ধরে নেওয়ায় লোটে এই ক্রিয়ার কর্তা হিসেবে চিহ্নিত হয়েছে। এরপরে চলে আসছি 13 নম্বর, কর্মকর্তৃবাচ্যের কর্তা। শেষ, এটা একদম 13 নম্বর, কর্মকর্তৃবাচ্যের কর্তা। বাক্যে ক্রিয়ার কর্তার উল্লেখ না থাকায় কর্ম যখন কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলে। বাক্যে ক্রিয়ার কর্তার উল্লেখ যখন থাকে না, কর্মই তখন কর্তার মতো কাজ করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলে। এখানে বাজার বসে, এখানে বাজার বসে, তো এখানে কর্তা তো কেউ নেই, তো এখানে কর্ম আছে, কিন্তু কর্মটাই কর্তার মতন আচরণ করছে। বাজার কি বসে? না বাজার। কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই, কিন্তু এখানে বাজার বসে, এই কর্মটা কর্তার মতন আচরণ করছে বলে একে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলা হয়। আজও সেই বাঁশি বাজে। বাঁশি এটা কখনো মানে কেউ বাজালে তবে বাজে, তো নিজে নিজে তো বাজতে পারে না, তেমনি বাজার সেটা নিয়ে কেউ বসলে তবে বসে, কিন্তু এমন মনে হচ্ছে যেন বাঁশিটা আপনা হতেই বাজছে, কেউ বাজাচ্ছে, সেটা এখানে বলা নেই। যেহেতু এখানে বলা নেই তাই কর্মটা কর্তার মতন আচরণ করছে, তাই একে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ হলো। আমরা কর্তৃকারকের 13টা ভাগ এখানে আলোচনা করলাম। তোমরা সম্ভব হলে এর একটা চার্ট আছে, সেই চার্টটা নিজেরা যদি তৈরি করতে পারো খুব ভালো হয়। এখানে এই বইতে দেওয়া নেই, যে কোনো বইয়ে যদি দেওয়া থাকে তাহলে ভালো, না হলে নিজেরাই কর্তা কর্তৃকারক লিখে এই 13টা ভাগ করে রাখবে। প্রযোজক প্রযোজ্য, সমধাতুজ, নিরপেক্ষ, উহ্য, অনুক্ত, ব্যতিহার, সহযোগী, সাধন, বাক্যাংশ, উপবাক্যীয়, আলংকারিক, কর্মকর্তৃবাচ্য। এর মধ্যে প্রযোজক আর প্রযোজ্য এটা পরস্পর একটা জানলেই আরেকটা জানা হয়ে যায়। প্রযোজকটা কিভাবে মনে রাখবে বলে দিয়েছি। সমধাতুজ মানে একই ধাতু থেকে আসা। নিরপেক্ষ কি বলা হয়েছে? অসমাপিকার কর্তা, নিরপেক্ষ কর্তা। উহ্যকর্তা ব্যাখ্যা করে দিয়েছি। অনুক্ত কর্তা, এই দুটো খুব কাছাকাছি, তফাৎটা একটু নিজেরা ভালো করে পড়বে। এখানে বাচ্য জুড়ে আছে, অনুক্ত কর্তায় বাচ্যর কথা আছে। আর ব্যতিহার আর সহযোগী, হ্যাঁ একদম এখানে ব্যতিহারের ক্ষেত্রে বিরোধিতা বা প্রতিযোগিতা দেখা যায়, আর সহযোগীর ক্ষেত্রে সহযোগিতা দেখা যায়। তারপরে সাধনকর্তা, বাক্যাংশকর্তা, উপবাক্যকর্তা, এগুলোতে বাক্য আকারে পাবে। এবার কি কি প্রসেসে হচ্ছে সেটা দেখতে হবে। আলংকারিক কর্তা, সেখানে অচেতন বস্তুর কথা বলেছে। আর কর্মকর্তৃবাচ্যের কর্তা, যেখানে কর্তৃ নেই, কর্মটাই কর্তৃকারকের মতন আচরণ করছে। এই হচ্ছে 13টা কর্তৃকারক বা কর্তা আছে। এই 13টা কর্তা অনুযায়ী
কর্তৃকারক হবে। শুধু কর্তাগুলোকে চিনে নিয়ে তোমাদের কর্তৃকারক এইটাই লিখতে হবে। কি কর্তা তোমাদের জানতে চাওয়া হয় না, শুধু নিজেদের চেনার সুবিধার্থে এইটুকুন তোমাদের বুঝতে হবে। এটাই সব থেকে বেশি রয়েছে, 13টা কর্তা পাবে যার থেকে কর্তৃকারক হবে। আজকের মতন আমার এই ভিডিওটি এখানেই শেষ হলো।